সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধ ও জাতি গঠনে সশস্ত্র বাহিনীর ভূমিকা শীর্ষক আয়োজিত আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকের এই বিশেষ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে সশস্ত্র বাহিনী দিবস 2021কে ঘিরে। আলোচনার পুরো অনুষ্ঠান জুড়েই আমি হাসান শরীফ আপনাদের সাথে থাকব। আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনুদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনী, এয়ার কমান্ডার মোহাম্মদ নিয়ামুল কবির, বাংলাদেশ বিমান বাহিনী, এবং ক্যাপ্টেন কাজী মেহেদি মাসুদ, বাংলাদেশ নৌবাহিনী। আপনাদের তিনজনকেই আমাদের এটিএন নিউজের স্টুডিওতে স্বাগত। আলোচনার শুরুতেই এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং এটিএন নিউজ পরিবারের পক্ষ থেকে আপনাদের তিনজনকে এবং আপনাদের মাধ্যমে সশস্ত্র বাহিনী দিবস 2021 উপলক্ষে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আলোচনার শুরুতেই ব্রিগেডিয়ার মাইন, আপনার সাথে কথা বলবো, গল্প করবো এবং গল্পচ্ছলে কিছু তথ্য আপনার কাছ থেকে জেনে নেব। শুরুতেই আপনার কাছে জানতে চাইব স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, সশস্ত্র বাহিনীরও সুবর্ণ জয়ন্তী, চমৎকার একটা বন্ধন, এবং সেই প্রেক্ষাপটে আবার পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। আপনার কাছ থেকে এবারের সশস্ত্র বাহিনী দিবসের বিশেষ তাৎপর্য জানতে চাচ্ছি। আমাদেরকে এই স্টুডিওতে আমন্ত্রণ জানার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি দেশবাসীকে এই মহিমান্বিত সশস্ত্র বাহিনী দিবস 2021-এ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কেন মহিমান্বিত বললাম? দেশ আজকে বঙ্গবন্ধুর জাতির পিতার জন্ম শতবার্ষিকী পালন করছে, একই সাথে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে। এই জন্য এবারের সশস্ত্র বাহিনী দিবস একটু ভিন্নতর এবং আমাদের জন্য অনেক আনন্দের এবং গৌরবের। আমি আমার আলোচনার শুরুতেই জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, যার আত্মত্যাগের মাধ্যমে আমরা একটা জাতি পেয়েছি, আমরা একটা মানচিত্র পেয়েছি এবং পৃথিবীর বুকে গর্বের সাথে দাঁড়িয়ে আছি। আমি সাথে সাথে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই 1975 সালে নিহত জাতির পিতার পরিবারের সকল সদস্যদের প্রতি, যা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি 30 লক্ষ শহীদদের, যাদের আত্মত্যাগে আজ বাংলাদেশ স্বাধীন এবং আমরা স্বাধীন দেশের নাগরিক। একই সাথে আমি স্মরণ করতে চাই আহত এবং যারা জীবিত আছেন মুক্তিযোদ্ধা, তাদেরকে সম্মান জানাই, সালাম জানাই, তাদেরকে যেন তারা আমাদেরকে একটা দেশ উপহার দিয়েছে। 1947-এ দেশ উপমহাদেশ ভাগ হওয়ার পরে তৎকালীন পূর্ব পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ ছিল, কিন্তু তারপরেও আমরা বিভিন্ন কারণে বৈষম্যের শিকার ছিলাম। আমি এখানে একটা তথ্য দিতে চাই আপনাকে। তৎকালীন সেনাবাহিনীতে মাত্র 5% মানুষ পূর্ব পাকিস্তানের ছিল আর 95% ছিল পশ্চিম পাকিস্তানের, কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম। সেই থেকে শুরু করে যখন বৈষম্যের শিকার এবং একসময় আমাদের ভাষাকে কেড়ে নিতে চেষ্টা করলেন। সেনাবাহিনীতে তো বোধহয় তখন উঁচু পর্যায়ে কোনো সামরিক কর্মকর্তাও বাঙালি থেকে ছিল না। আমরা যতটুকু, আমাদের কমান্ডার ইন চিফ ছিলেন কর্নেল এমএজি ওসমানী, তার মানে কর্নেল র্যাঙ্ক পর্যন্ত ছিলেন। আজকে আমি ব্রিগেডিয়ার, আমি হয়তো সেই তৎকালীন সময় থাকলে মেজর পদবীর উপরে হয়তো যেতে পারতাম না, সেটি ঠিক, যেতে পারতাম না। তো যেটা বলছিলাম যে আমাদের বৈষম্যের চূড়ান্ত রূপ আমরা দেখতে পাই 1952 সালে। আমাদেরকে ভাষার জন্য আন্দোলন করতে হয়েছে, একমাত্র জাতি পৃথিবীতে যে ভাষার জন্য আন্দোলন করতে হয়েছিল। একইভাবে সেই বিভিন্ন বৈষম্যের মাধ্যমে 71 পর্যন্ত আমাদেরকে অবহেলিত অবস্থায় থাকতে হয়। এরই ধারাবাহিকতায় 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন, যেখানে তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেই ডাকে বাঙালি উদ্বুদ্ধ হয়েছিল এবং স্বাধীনতার জন্য প্রস্তুত হয়েছিল। 25শে মার্চের কালো রাত্রিতে যখন হানাদার বাহিনী অতর্কিত আমাদের উপরে হামলা করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন। সেই থেকেই যুদ্ধ শুরু। সেই থেকে
গণবাহিনী, মুক্তিবাহিনী, অনিয়মিত বাহিনী, নিয়মিত সেনাবাহিনী, নৌ একসাথে। এবং বিমান বাহিনী বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সেক্টরে বিভিন্ন দেশ প্রান্তে যুদ্ধ আমরা শুরু করি এবং সেই যুদ্ধ চলতে থাকে। আপনি জানেন এপ্রিল মাসে যখন অস্থায়ী সরকার গঠন হয় তখন তৎকালীন কর্নেল এমএজি ওসমানীকে কমান্ডার ইন চিফ করে দায়িত্ব দেওয়া হয়। উনি প্ল্যান পরিকল্পনা মোতাবেক আমরা যুদ্ধ করছিলাম, কিন্তু জুলাই মাসে 71 সালের জুলাই মাসে দেশকে ভৌগোলিকভাবে 11টি সেক্টরে ভাগ করা হয় এবং তখন এই সেক্টর অনুযায়ী আমরা যুদ্ধ করতে থাকি। এইভাবে আমরা নভেম্বর পর্যন্ত যুদ্ধ করি। কিন্তু আপনি জানেন যে কোনো একটি যুদ্ধে জয়ের জন্য পরিকল্পিত সমন্বিত প্রয়াসের প্রয়োজন হয়। সেই সমন্বিত প্রয়াসটা শুরু হয়েছিল 21শে নভেম্বর, যেখানে সেনা, নৌ এবং বিমান বাহিনী এবং অন্যান্য বাহিনী একসাথে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। সেই দিবসটিকে আমরা 21শে বা সশস্ত্র বাহিনী দিবস হিসাবে তখন থেকে আজ পর্যন্ত পালন করে যাচ্ছি। ব্রিগেডিয়ার মাইন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দরভাবে সশস্ত্র বাহিনী দিবসের যে প্রেক্ষাপট সেটা আমাদের জাতির সামনে তুলে ধরলেন এবং আপনার এখান থেকে বেশ তথ্যমূলক কিছু আলোচনার মাধ্যমে আমরা উপকৃত হলাম। তো আপনার কাছে আবার ফিরে আসবো। এয়ার কমান্ডার নিয়ামুল কবির, আপনার কাছে জানতে চাচ্ছি যে স্বাধীনতা যুদ্ধের সময় তো সশস্ত্র বাহিনী তৈরি হলো, সম্মিলিত আক্রমণ করলো, যার ফলশ্রুতিতে বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো। বিমান বাহিনী কিন্তু স্বাধীনতা যুদ্ধে একটা গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে। আপনার কাছ থেকে জানতে চাইব যে স্বাধীনতা যুদ্ধে বিমান বাহিনী বিশেষভাবে কিভাবে অবদান রেখেছে। আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা, আমাদের স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমাদের মানচিত্র, বাংলাদেশের মানচিত্র বিশ্বের মানচিত্রের সাথে যুক্ত হয়েছিল। আমি আরও শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমাদের সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের জন্যই আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য এবং বিমান বাহিনীর ভূমিকা প্রকৃতপক্ষে দেশের আপামর জনসাধারণ যেভাবে যুদ্ধ করেছে তার চাইতে ব্যতিক্রম খুব একটা কিছু না। প্রাথমিকভাবে আমাদের বিমান সেনাগণ অবস্থানগত কারণে, বিমান সেনা বা বিমান বাহিনীর কর্মকর্তাগণ অবস্থানগত কারণে কেউ কেউ পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, অনেকেই আবার হয়তো ছুটিতে এসেছিলেন, পরবর্তীতে পাকিস্তান বিমান বাহিনীতে ফিরে যাননি, তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। অনেকেই অন্তরীণ ছিলেন, অনেকেই আবার সন্দেহের বশবর্তী হয়ে নির্যাতনের শিকার হয়েছিলেন। যুদ্ধের প্রথম দিকে বিমান বাহিনীর সদস্যগণ সম্মুখ সমরে মুক্তিবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন রাইফেল, মেশিনগান নিয়ে। যেহেতু তাদের প্রশিক্ষণ ছিল, সামরিক প্রশিক্ষণ নেওয়া ছিল, সেজন্য বিমান বাহিনীর সদস্যরা অনেক মুক্তিসেনা ক্যাম্পে প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 10ই এপ্রিল যখন আমাদের মুজিবনগর সরকার গঠিত হয়, তখন পুরো বাংলাদেশটাকে আপনারা অলরেডি জেনেছেন যে বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করে মুক্তিযুদ্ধ পরিচালনা করা হচ্ছিল এবং সেই 11টি সেক্টরের 2টি সেক্টর কমান্ডারও কিন্তু বিমান বাহিনী থেকেই ছিল। উইং কমান্ডার খাদেরুল বাশার, উনি ছিলেন 6 নম্বর সেক্টর কমান্ডার। উনি বোধহয় পরবর্তীতে একটি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। জি, এবং সেক্টর নাম্বার 6 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন স্কোয়াড্রন লিডার হামিদুল্লাহ। তাছাড়া আপনারা এও জানেন যে মুক্তিযুদ্ধের অধিনায়ক হিসাবে আমাদের বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার স্যার, উনি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ যত এগিয়ে যেতে থাকে, প্রকৃতপক্ষে মুক্তি বাহিনী আকাশপথে যুদ্ধ পরিচালনার প্রয়োজনীয়তাটা অনুভূত হতে থাকে মুক্তি বাহিনীর কাছে, এবং তারই ধারাবাহিকতায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান পাকিস্তান বিমান বাহিনী থেকে একটি যুদ্ধ বিমান নিয়ে আসার সময় শহীদ হন এবং এই যুদ্ধ বিমানগুলি সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত ছিল। গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার স্যার, উনি ভারতীয় বিমান বাহিনীর কাছ থেকে অনেকবার যুদ্ধ বিমান চেয়েছিলেন। দুর্ভাগ্যবশত আমরা কোনো ধরনের যুদ্ধ বিমান তখন পাইনি, কিন্তু আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করতে চাই ভারতীয় বিমান বাহিনী কিন্তু আমাদেরকে 3টি অসামরিক বিমান দিয়েছিল।
সেই অসামরিক বিমান এবং হেলিকপ্টারগুলিকে আমরা আমাদের কিলো ফ্লাইটের সদস্যবৃন্দ সামরিক বিমান এবং হেলিকপ্টারে পরিণত করে তা দিয়ে অনেক গুরুত্বপূর্ণ অপারেশন পরিচালনা করেছিলেন। সেই থেকেই বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু, কিন্তু সেই নবগঠিত বিমান বাহিনী কিন্তু পাকিস্তান বাহিনীর যুদ্ধের ক্ষমতা অনেকটাই নস্যাৎ করে দিয়েছিল। কিলো ফ্লাইটের সেই সফল অপারেশনগুলোর জন্য চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জের জ্বালানি ডিপোগুলো ধ্বংস হয়ে গিয়েছিল, যার মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনীর সেনা বহনকারী যান এবং ট্যাঙ্কগুলির কিন্তু মুভমেন্ট অনেক সীমিত হয়ে গিয়েছিল। এমনকি তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তান বাহিনীর বিমান বাহিনীর যে বিমানগুলি ছিল তাদের উড্ডয়নও অনেকাংশেই শেষ হয়ে গিয়েছিল, তাদের উড্ডয়ন ক্ষমতা অলমোস্ট লোপ পেয়ে গিয়েছিল। আর এই সব কিছুই কিন্তু আমাদের স্বাধীনতা অর্জনকে করে ত্বরান্বিত। তাই আমি বলতে চাই যে আমাদের বিমান বাহিনী যদি তখন জন্ম না হতো, সম্ভবত আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হতো। আমাদের সত্যি আসলে কোনো আক্রমণ তো এককভাবে করা যায় না, সম্মিলিত একটা আক্রমণের দরকার হয়, যেখানে বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনীর একটা সম্মিলিত প্রয়াস থাকবে। আমি আপনার কাছে আবার আসবো, তার আগে আমি একটু নৌবাহিনীর কাছে যেতে চাচ্ছি। ক্যাপ্টেন কাজী মেহেদী মাসুদের কাছ থেকে জানতে চাইবো কমান্ডো অভিযানের কথাগুলো, গল্পগুলো, অপারেশন জ্যাকপটের কথা। আমি সর্বপ্রথম শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার আত্মত্যাগের কথা এবং তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা চিন্তা করেই ৬ দফা আন্দোলনের সময় একটি গুরুত্বপূর্ণ দফা ছিল পূর্ব পাকিস্তানের নৌসেনা দপ্তর স্থাপন করা। এবং পরবর্তীতে ২৬শে মার্চ যখন যুদ্ধ শুরু হয় তখন নৌবাহিনীর নাবিক এবং অফিসাররা, নিয়মিত অন্যান্য সদস্যরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, কিন্তু তখন নৌবাহিনী সমন্বিতভাবে কোনো অপারেশন পরিচালনা করতে পারে নাই। তবে পরবর্তীতে সেক্টর কমান্ডারদের একটা কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে তারা একমত হয় যে নৌ কমান্ডো অপারেশন অপরিহার্য। সেটার উপর ভিত্তি করে এক বিশেষ অপারেশনের চিন্তাভাবনা করা হয়। এই প্রেক্ষিতে বিভিন্ন যে প্রশিক্ষণ ক্যাম্প ছিল সেই ক্যাম্প থেকে ৩০০ জন সদস্য যারা নিবেদিত প্রাণ এবং শারীরিকভাবে যথেষ্ট শক্তিশালী এবং সুইমিংয়ে পারদর্শী, সাঁতারে পারদর্শী, এমন ধরনের ৩০০ জনকে একত্রিত করে একটি গোপন ক্যাম্পের নাম C2P, এটা পলাশীর স্মৃতিসৌধের কাছে ভগীরথী নদীর পাশে ক্যাম্পটা স্থাপিত হয় এবং তাদেরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। ইতিমধ্যে ফ্রান্সের তুলো শহরে ১৩ জন বাঙালি সাবমেরিনার সেখানে প্রশিক্ষণরত ছিল এবং সেই সময় সেখান থেকে ৮ জন নাবিক তারা পালিয়ে আসে এবং তারাও এই ক্যাম্পে যোগদান করে এবং তাদের নেতৃত্বে এক বিশেষ বাহিনী গঠন করা হয় এবং তারা পরবর্তীতে অপারেশন জ্যাকপট নামে এক দুঃসাহসিক অভিযান পরিচালনা করে। প্রথম প্রশিক্ষণের পরে ১৬০ জনকে পাঠানো হয় এবং তারা 4টা গ্রুপে বিভক্ত হয়। 2 গ্রুপে 60 জন করে মোংলা এবং চিটাগং পোর্টে তারা আক্রমণ পরিচালনা করে এবং 20 জন করে চাঁদপুর এবং নারায়ণগঞ্জে, টোটাল 160 জন এই দুঃসাহসিক অভিযানে পরিচালনা করে। যেহেতু সে সময় কোনো রেডিও ছিল না, কমিউনিকেশন অনেক প্রবলেম ছিল, সুতরাং তারা একটা বিশেষ গানের মাধ্যমে এই প্রিপারেশন এবং সর্বোপরি যে রাত্রেবেলায় অ্যাটাক পরিচালনা করা হবে এবং সমন্বিত জন্য অ্যাটাক হয়, সেজন্য আকাশবাণী কলকাতা থেকে 2টা গান প্রচারের ব্যবস্থা করা হয়। প্রথম গানটা 13ই আগস্ট এটা প্রচারিত হয়, যেটি ছিল আমি তোমায় যত শুনিয়েছিলাম গান। এই গানটা যখন প্রচারিত হবে তখন কমান্ডোদের একটা নির্দেশনা ছিল যে তারা সব ধরনের প্রিপারেশন নেবে এবং 14 তারিখে এই অপারেশনটা করবে, কিন্তু কোনো বিশেষ কারণে তার 14 তারিখে অপারেশনটা করা সম্ভব হয় নাই এবং পরবর্তীতে 15 তারিখে আরেকটি গান প্রচারিত হয়, আমার পুতুল আজকে প্রথম যাবে শ্বশুর বাড়ি। এই 2টা গান প্রচারের পরে তারা অ্যাটাক করে এবং 13 তারিখের গানটা কি প্রচারিত হয়েছিল? 13 তারিখের গানটা প্রচারিত হয়েছিল, সঠিকভাবে প্রচারিত হয়েছিল। 14 তারিখে
পাকিস্তানের স্বাধীনতা দিবস ছিল, কিন্তু এটা একটু জানাজানি হয়ে গেছে এই ধরনের একটা তথ্য থেকে 14 তারিখেই অপারেশনটা পরিচালনা করা হয় নাই এবং গানও প্রচার করা হয় নাই। এবং আকাশবাণী কলকাতা থেকে 15ই আগস্ট যখন গানটি প্রচার করা হয়, তখন তারা কমান্ডোরা সমন্বিতভাবে 4টা জায়গাতে এই লিম্পেড মাইন সহকারে তারা সুইমিং করে প্রত্যেকটা জাহাজের তলায় 3টা করে মাইন তারা রেখে আসে এবং 1 ঘন্টার ডিলে মেথডে এগুলো বিস্ফোরিত হয়। এবং সমন্বিত এই অ্যাটাকের পরে 4টি সিপোর্ট, 2টি সিপোর্ট এবং 2টি রিভার পোর্ট, টোটাল 26টি জাহাজ সেদিন ধ্বংস হয়। এর ফলে জাহাজগুলোতে যে ধরনের সমরাস্ত্র এবং রসদ খাদ্যদ্রব্য ছিল, জাহাজগুলো ডুবে যায় এবং পাকিস্তান হানাদার বাহিনীর মনোবল বহু অংশে হ্রাস পায়। এবং পরবর্তীতে অন্যান্য মাইন অপারেশনের মাধ্যমে নৌ কমান্ডোগণ মূলত চিটাগং এবং মোংলা পোর্ট অবরুদ্ধ করে ফেলে এবং অবরুদ্ধ করার কারণে নতুন করে কোনো রসদ তারা নিয়ে আসতে পারছিল না। এবং বাণিজ্যিক জাহাজগুলো এই 2টা পোর্ট, কোনো ধরনের বাণিজ্যিক জাহাজ তারা অপ্রগতা প্রকাশ করে। ফলে এই অপারেশনের পরে মোটামুটি বলা যেতে পারে যে বিদেশ থেকে জাহাজ যোগে কোনো ধরনের মালামাল চিটাগং এবং মোংলা পোর্টে আসা বন্ধ হয়ে যায়। ফলে এক ধরনের তাদের সাপ্লাই চেইন কাট অফ হয়ে যায়, তৈরি হয়। সাপ্লাই চেইন কাট অফ হয়ে যাওয়ার কারণে তারা পরবর্তীতে রসদের অভাবে এবং আর্মস অ্যামুনিশনের অভাবে তারা সফলভাবে অপারেশন পরিচালনা করতে ব্যর্থ হয়। এবং এটা আমাদের স্বাধীনতা যুদ্ধে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক ধন্যবাদ। অনেক তথ্য সমৃদ্ধ একটি বক্তব্য উপস্থাপন করলেন আপনি, এবং আমি বিশ্বাস করি আপনার এই তথ্য আমাদের সবাইকে উপকৃত করবে। আলোচনার এই পর্যায়ে দর্শক মণ্ডলী, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, থাকবেন আমাদের সাথে, ফিরে আসছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে। সশস্ত্র বাহিনী দিবস 2021 উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠান, যেখানে আমাদের সশস্ত্র বাহিনীর 3 জন অফিসার উপস্থিত রয়েছেন। আমরা আলোচনা করছিলাম, এবং যে আলোচনা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, স্বাধীনতা যুদ্ধে 3 বাহিনীর কী ধরনের অবদান ছিল। আমরা আবার একটু ভিন্ন আঙ্গিকে আলাপ করব, এবং সেখানে হচ্ছে আমরা জানি যে দেশ স্বাধীনের পরে দেশের সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের জন্য একটি উদ্যোগ নেয় তৎকালীন সরকার, যেটা শুরু হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে। আমরা ব্রিগেডিয়ার মাইন আপনার কাছে জানতে চাইব, এই আধুনিকীকরণ করতে গিয়ে উনি কিভাবে আপনারা কাজ করেছেন, এবং একই সাথে আপনাদের বর্তমান যে প্রতিরক্ষা নীতি বা প্রতিরক্ষা নীতির আলোকে যে কাজ করার একটা প্রয়াস, এই সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। বঙ্গবন্ধু 1972 সালে 10ই জানুয়ারি দেশে ফেরার পর উনি কয়েকটি সেক্টরে খুব ভালোভাবে হাত দিয়েছিলেন। তার মধ্যে একটি ছিল যে আধুনিক, পেশাগতভাবে দক্ষ এবং চৌকস সশস্ত্র বাহিনী গঠন করার জন্য। তারই প্রেক্ষিতে উনি এই সেনাবাহিনী যেন একটা পেশাগতভাবে দক্ষ সেনাবাহিনী হয়, সেদিকে নজর দিয়েছিলেন। উনি বিভিন্ন দেশ থেকে ট্যাঙ্ক এনেছিলেন এবং বিভিন্ন দেশ থেকে সরঞ্জাম এনেছিলেন এই সেনাবাহিনীর জন্য এবং সশস্ত্র বাহিনীর জন্য। আপনি জেনে খুশি হবেন, 74 সালে 72, 73, 74 মাত্র 2-2.5 বছর মধ্যে উনি প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল সেই প্রতিরক্ষা নীতিটা দেখার। সেই প্রতিরক্ষা নীতি এত সুগভীর, প্রত্যেকটি শব্দচয়ন একটা অনুধাবনের বিষয়। এই প্রত্যেকটি শব্দ দিয়ে একটা ডকুমেন্ট তৈরি করা সম্ভব। এবং আপনি যদি দেখেন 1975 সালের জানুয়ারি মাসে উনি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যে ভাষণ দিয়েছিলেন, আমি মনে করি 7ই মার্চের ভাষণ একটা ঐতিহাসিক দলিল। 1975 সালের জানুয়ারি মাসে যেই ভাষণ উনি পাসিং আউট ক্যাডেটদের উদ্দেশ্যে দিয়েছিলেন, এটা বাঙালি জাতির জন্য
এটাও একটা অকৃত্রিম দলিল। ওটা বোধহয় মিলিটারি একাডেমি থেকে প্রথম মিলিটারি ব্যাচ, একাডেমিতে প্রথম passing out ব্যাচকে parade ছিল। পাসিং আউট প্যারেডের জন্য উনি দিয়েছিলেন এবং এতে উনি অনেক কথা বলেছিলেন যেটা আমাদের সকলের জন্য অপরিহার্যভাবে মেনে নেওয়া উচিত। এবং এর সাথে সাথে ৭৫ পরবর্তী সময়ে আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা যখন নেতৃত্ব গ্রহণ করেন তখন কিন্তু সেনাবাহিনীতে আরও ফলপ্রসূ এবং সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা হয়। আপনি জানেন ২০১৮ সালে আরও একটি প্রতিরক্ষা নীতি গ্রহণ করা হয়েছে এবং ফোর্সেস গোল 2030 2030 প্রণয়ন করা হয়েছে, যার আদলে সেনাবাহিনীকে আধুনিকায়ন করা হচ্ছে। এবং আপনি ইতিমধ্যেই জানার কথা আমি দেশবাসীকে বলতে চাই যে ১০০রও বেশি ইউনিট প্রতিষ্ঠিত হয়েছে, রামও ডিভিশন হয়েছে যেখানে ১০ পদাতিক ডিভিশন, বরিশালে ৭ পদাতিক ডিভিশন এবং শেখ হাসিনা ক্যান্টনমেন্ট হয়েছে, ১৭ পদাতিক ডিভিশন হয়েছে সিলেটে, 99 কম্পোজিট ব্রিগেড হয়েছে। আমি যদি এরকম বলতে চাই অনেকক্ষণ আমি বলতে পারবো। আমি শুধু বলতে চাই শুধু ডিভিশনই উনি করেন নাই, উনি সরঞ্জামাতে আমাদেরকে সজ্জিত করেছেন। আমি গর্বিত যে বাংলাদেশ সেনাবাহিনীর আমি সদস্য। উনি তো বোধ হয় শুধুমাত্র যে সেনাবাহিনীর জন্য করেছেন তা না, আমরা যত খবর রাখি যে সশস্ত্র বাহিনী অর্থাৎ বিমান বাহিনী, নৌবাহিনী সর্বক্ষেত্রেই আপনাদের একটা বিশাল ব্যাপক উন্নয়ন হয়েছে। ব্যাপক উন্নয়ন হয়েছে এবং হচ্ছে, এবং এই ধারা চলমান। আমি বলছি যে আমি গর্বিত। কেন আমি গর্বিত? আমি এমন এক সেনাবাহিনীতে চাকরি করছি। আপনি কি মনে করেন যে এই ধরনের একটা উন্নয়নমূলক কাজের জন্যই জাতিসংঘে যে আপনার সশস্ত্র বাহিনী বিশেষ ভূমিকা রাখছে বা যাচ্ছে, এর সাথে এই ব্যাপারটা জড়িত? আপনি সুন্দর একটা প্রসঙ্গের অবতারণা করলেন। আপনি জানেন আজকে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের সর্বোচ্চ আসনে ১ নম্বর ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি হিসাবে আমরা পরিচিত। এই প্রসঙ্গে একটু আলাপ করতে চাচ্ছি এবং আমরা এই বিষয়টি নিয়ে, অর্থাৎ আপনি যেটা বললেন যে জাতিসংঘে বাংলাদেশ সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে মূলত প্রথম স্থানেই আছে। তো জাতিসংঘে বাংলাদেশ সশস্ত্র বাহিনী কিভাবে কাজ করছে বা কাজের ধারাটা কি, আমরা বিমান বাহিনীর এয়ার কমান্ডার নিয়ামুল কবির আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমাদের বিমান বাহিনীর কথা যদি আমি বলি, বিমান বাহিনী বর্তমানে দেশের অভ্যন্তরে দুর্যোগ মোকাবেলা বা উদ্ধার কাজের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও কিন্তু ছড়িয়ে দিয়েছে বিমান বাহিনীর সক্ষমতার সুস্পষ্ট নিদর্শন। এর পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে মানবিক সহায়তা নিয়েও কিন্তু আমরা সহায়তা নিয়ে দুর্গত মানুষ তথা দুর্গত দেশের পাশে গিয়ে দাঁড়িয়েছি। উদাহরণস্বরূপ আমি বলতে চাই ২০০১ সালে ভারতে ভুজে যখন ভূমিকম্প হয় তখন কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী তার পরিবহন বিমান দিয়ে মানবিক সহায়তা পাঠিয়েছিল। ২০০৪ সালে সুনামির সময় শ্রীলঙ্কা এবং মালদ্বীপে বাংলাদেশ বিমান বাহিনী পরিবহন বিমান এবং হেলিকপ্টার দিয়ে সহায়তা প্রদান করেছিল, মানবিক সহায়তা। ২০০৮ সালে নার্গিসে যখন মিয়ানমার ক্ষতিগ্রস্ত হয় তখনও কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী পরিবহন বিমান দিয়ে মানবিক সহায়তা প্রেরণ করেছিল। এমনকি ২০১১ সালে দেখেন যখন প্রশান্ত মহাসাগরীয় সুনামিতে জাপান ক্ষতিগ্রস্ত হয় তখনও বাংলাদেশ বিমান বাহিনী পরিবহন বিমান দিয়ে সেই দুর্গত দেশ বা এফেক্টেড দেশের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। তেমনি জাতিসংঘ মিশনেও বাংলাদেশ বিমান বাহিনী ১৯৯৩ সাল থেকে সম্পৃক্ত। প্রথম শুরু হয়েছিল ৬ জন শান্তিরক্ষী পাঠানোর মাধ্যমে বিমান বাহিনীর এই জাতিসংঘের সাথে সম্পৃক্ততা। পরবর্তীতে প্রায় ২৫টি দেশে ২৯টি মিশনে বিমান বাহিনী তার সদস্যদের পাঠিয়ে বিমান বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করছে, যার মাধ্যমে প্রায় ৮,০০০ সদস্য বিমান বাহিনীর সদস্য এই শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করছে। পাশাপাশি কিন্তু আমাদের সেনাবাহিনী এবং নৌবাহিনীর সদস্যরাও এই শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে যাচ্ছে। এবং এখনও বাংলাদেশ বিমান বাহিনীর ২টি হেলিকপ্টার কন্টিনজেন্ট, একটি পরিবহন বিমানের কন্টিনজেন্ট, এখনও এর সঙ্গে আরও ৬৫০
মতো বিমান বাহিনীর সদস্য জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে নিয়োজিত আছেন। এই সমস্ত শান্তিরক্ষী মিশন থেকে বিমান বাহিনী যেমন দেশের জন্য অর্জন করছে অনেক বৈদেশিক মুদ্রা, তেমনি পেশাদারিত্বের মাধ্যমে কিন্তু বিমান বাহিনী আমাদের বহির্বিশ্বে জাতির মুখ উজ্জ্বল করছে, যা আপনারা প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে এবং আমাদের দেশে বিদেশে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও দেখে থাকেন। এই জাতিসংঘের সাথে এই যে সশস্ত্র বাহিনীর একটা সম্পৃক্ততা, আমার যতটুকু জানা আছে এটা বোধহয় 74 সালেই শুরু হয়েছিল, যেটা যাত্রা আজও চলছে। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এটা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি একটু এই ক্ষেত্রে নৌবাহিনী বোধহয় জাতিসংঘে কাজ করতে গিয়ে বিশেষ কিছু ভূমিকা কিছু কিছু দেশে পালন করছে। আমি সেই সম্পর্কে ক্যাপ্টেন মাসুদ আপনার কাছে জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। নৌবাহিনী এই পর্যন্ত প্রায় 30টি মিশনে অংশগ্রহণ করেছে এবং 6000-এর অধিক জনবল বিভিন্ন শান্তিরক্ষা মিশনে কাজ করেছে। বর্তমান বাংলাদেশ নৌবাহিনীর 350-র অধিক সদস্য বিভিন্ন মিশনে 5টি মিশনে কর্মরত আছে। এছাড়া নৌবাহিনীর একটি মেরিটাইম টাস্ক ফোর্স লেবাননে ইউনিফিল মিশনে কর্মরত আছে এবং বাংলাদেশ নৌবাহিনীর সাথে গ্রিস, টার্কি এবং জার্মানির নৌবাহিনীর জাহাজ কর্মরত আছে এবং তাদের এই ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে কাজ করতে গিয়ে আমাদের নৌবাহিনী যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে এবং তাদের পেশাদারিত্ব প্রমাণ করতে সক্ষম হয়েছে। এবং লেবাননে নৌবাহিনীকেও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা তাদের প্রশিক্ষণ দিচ্ছে। এছাড়া সাউথ সুদানে আমাদের একটা নেভাল কন্টিনজেন্ট আছে। সেখানে আপনার নীল নদের কথা আপনি শুনে থাকবেন। নীল নদের এখানে হোয়াইট নাইল যেটা বলে সাউথ সুদানে, সেখানে প্রায় 1000 কিলোমিটার এলাকার নৌবাহিনীর 12টি এলপিসির মাধ্যমে তারা টহল প্রদান করে এবং জাতিসংঘের বিভিন্ন রসদ এবং খাদ্য চলাচলে নিরাপত্তা প্রদান করে থাকে। এবং আমি ব্যক্তিগতভাবে সাউথ সুদানে কন্টিনজেন্ট কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেছি এবং এটা শুধুমাত্র বাংলাদেশ নৌবাহিনী একটাই দেশ যেখানে নৌবাহিনীর একটা ইউনিট সাউথ সুদানে কর্মরত আছে। অনেক ধন্যবাদ। খুব মুগ্ধ হয়ে কথাগুলো শুনছিলাম যে আসলে সশস্ত্র বাহিনী কিভাবে কাজ করে যাচ্ছে, এটা জাতি হিসেবে আমরা গর্ববোধ করতেই পারি। তা আমরা যেহেতু আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি, তার আগে আমরা আরেকবার ব্রিগেডিয়ার মাইন আপনার সাথে কিছু বিষয় জানতে চাইব। আমরা শুনছিলাম যে সশস্ত্র বাহিনী মানবিক দিক নিয়েও কাজ করে থাকে এবং সাম্প্রতিক সময় পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে কোভিড-19। এই কোভিড-19-এর সময় আমার জানা মতে সশস্ত্র বাহিনী ব্যাপকভাবে কাজ করেছে। সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাইব কোভিড-19-এ সশস্ত্র বাহিনীর ভূমিকাটা, বিশেষ করে সেনাবাহিনীর ভূমিকা কী ছিল? সেনাবাহিনীর ভূমিকা কোভিড-19-এ বলার আগে আমি একটু যোগ করতে চাই। মাননীয় সেনাবাহিনী প্রধানের একটা ভিশন, উনি যেখানেই বিভিন্ন ডিভিশনে যাচ্ছেন এবং বলছেন হি ওয়ান্টস টু সি বাংলাদেশ আর্মি অ্যাজ দি প্রাইড অফ দি নেশন, একটা গর্বের সংস্থা বা বাহিনী হিসাবে তিনি দেখতে চান। এটা কত সুদূর প্রসারী একটা চিন্তা এবং আমরাও গর্বিত সদস্য হিসাবে দেখতে চাই। এবং আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রতিটা ক্ষেত্রে আমাদের প্রতিটা কার্যকলাপের সাথে সরাসরি সম্পৃক্ত এবং যার জন্য ওনার নেতৃত্বের প্রশংসা দেশে এবং বিদেশে আমরা সব জায়গায় দেখতে পারি। আমি শেষ করব এই বলে যে 1974-এ যে প্রতিরক্ষা নীতি হয়েছে, 2018-তে যে প্রতিরক্ষা নীতি হয়েছে এবং ফোর্সেসগুলো হচ্ছে, এই আঙ্গিকে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন হচ্ছে এবং দেশ এগিয়ে যাচ্ছে, সাথে সাথে সেনাবাহিনীও এগিয়ে যাচ্ছে। কোভিড-19 সম্পর্কে যদি একটু বলতেন। কোভিড সম্পর্কে যেটা আপনি জানতে চেয়েছেন, যখন কোভিড শুরু হলো তখন একটা ভয় ভীতি, আমরা রাস্তাঘাট সবই ফাঁকা ছিল, তখনই কিন্তু সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয় যে দেশের মানুষের জন্য কাজ করার। সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্য তাদের জীবনের কোনো মায়া না করে যেখানেই সব জায়গায় প্রত্যেকটি জেলায় গিয়েছে মানুষকে
বিভিন্ন উপদেশ দিয়েছে, ত্রাণ বিতরণ করেছে। এবং আপনি জানেন সেনাবাহিনীর নিজস্ব নিজের রেশনের অংশ থেকেও কিন্তু একটা অংশ আমরা দেখেছি যে চিকিৎসা ক্ষেত্র চিকিৎসা আপনাদের সীমাবদ্ধতার বাইরে গিয়েও আপনারা কাজ করেছেন। আপনি জানেন ঢাকা সিএমএইচ থেকে শুরু করে অন্যান্য সিএমএইচগুলো শুধু সেনাবাহিনীর সদস্যদেরকে ট্রিটমেন্ট বা চিকিৎসা প্রদান করে নাই, যে কোনো পর্যায়ে যখন যেভাবে প্রয়োজন হয়েছে সেভাবেই সহযোগিতা প্রদান করেছে। ব্রিগেডিয়ার মাইন, আপনাকে অনেক ধন্যবাদ। সময়ের যেহেতু সীমাবদ্ধতা আছে, তো আমরা বিমান বাহিনীর কমান্ডার নিয়ামুল কবির আপনার কাছে খুব ছোট্ট করে জানতে চাইব যে কি ধরনের ভবিষ্যৎ বিমান বাহিনী দেখতে চান? 21শে নভেম্বরে চেতনার কথা যদি বলি, মূল উপযোগ্য বিষয়টি যেটি ছিল যে জনগণের সাথে একাত্ম হয়ে সুপরিকল্পিতভাবে দেশের জন্য কোনো একটি কাজ করাটাই হচ্ছে 21শে নভেম্বরের মূল চেতনার উপযোগ্য বিষয়। এবং সেই জিনিসটি আমাদের মুক্তিযুদ্ধের সময় ছিল স্বাধীনতা অর্জন করা। আর এখন যদি আমি সেই চেতনাকে কাজের ক্ষেত্রে ভাগ করি, তাহলে দুটি ব্রড এরিয়া পেয়ে যাই, যে একটি হচ্ছে আমাদের স্বাধীনতাকে সমুন্নত রাখা এবং আরেকটি হচ্ছে দেশ গঠন এবং উন্নয়নে অংশগ্রহণ করা। সো ভবিষ্যতে আমি আসলে এমন একটি বিমান বাহিনী দেখতে চাই যে আমরা যার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, একটি আধুনিক যুগোপযোগী বিমান বাহিনী এবং প্রশিক্ষিত বিমান বাহিনীর সদস্যবৃন্দ, যারা শুধুমাত্র দেশের স্বাধীনতাকেই সমুন্নত রাখবে না, পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং দেশ গঠন ও দেশের অন্যান্য উন্নয়নের ক্ষেত্রে, যেমন আমরা এখনও বর্তমানে যেগুলি করে যাচ্ছি, দেশের দুর্যোগ মোকাবেলা অথবা উদ্ধার কার্যক্রম অথবা বনায়ন অথবা কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে জনগণের পাশে দাঁড়ানো, সেই ধরনের কার্যক্রম যেন ভবিষ্যতে চালিয়ে যেতে পারে। বাংলাদেশ বিমান বাহিনীও কিন্তু অনেক কন্ট্রিবিউশন আছে এই কোভিড সিচুয়েশনে, প্যান্ডেমিক সিচুয়েশনে। যেমন আমাদের প্রথম যখন টিকাগুলো আসে দেশে, সেটি কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী নিয়ে এসেছিল। আপনারা যদি মনে করতে পারেন যে আমাদের পরিবহন বিমানে করে করে চায়না থেকে আমাদের টিকাগুলো নিয়ে আসা হয়েছিল। এরপরে বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কোভিড পেশেন্টদেরকেও কিন্তু আমরা নিজস্ব হেলিকপ্টারে করে নিজস্ব উদ্ভাবিত পন্থায় কোভিড পেশেন্টদেরকে নিয়ে এসেছি। গণমাধ্যমে দেখেছি যে বিমান বাহিনী যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কোভিড নিয়ন্ত্রণে। আমরা আশা করি যে বাংলার আকাশ রাখিব মুক্ত, আপনারা সেটাতে সমর্থ হবেন। নৌবাহিনীর ক্যাপ্টেন মাসুদ, আপনার কাছে খুব সংক্ষিপ্ত আকারে জানতে চাইব যে আপনি দীর্ঘ পরিসরে কাজ করেছেন শুরু থেকে আজ অবধি, আপনি শুরু এবং শেষের মধ্যে আপনার অবস্থানটা নৌবাহিনীকে কেমন দেখছেন? আমি ব্যক্তিগতভাবে যখন যোগদান করি নৌবাহিনীতে 1986 সালে, যে নৌবাহিনীকে দেখেছি আজ যে নৌবাহিনীকে দেখছি সেটার ভিতরে বিস্তর পার্থক্য আছে। আমি এই প্রসঙ্গে বলতে চাই যে নৌবাহিনীর কার্যক্রম মূলত লোকচক্ষুর অন্তরালে ঘটে থাকে। আমাদের যে বিশাল সমুদ্র এলাকা আছে, 1,18,813 কিলোমিটার, এই সমুদ্র সীমায় অতন্দ্র প্রহরী হিসাবে নৌবাহিনী সর্বদা কাজ করছে এবং 24/7 যেটা বলি আমরা, 24 ঘন্টা 7 দিন এবং 365 দিন আমাদের উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ এই সমুদ্র এলাকা নিরাপত্তা প্রদান করে থাকে। বিশেষ করে আমাদের বাণিজ্যিক জাহাজগুলো নিরাপত্তা প্রদান করে থাকে এবং দিন দিন আমাদের যে সমুদ্র এলাকায় যে ব্লু ইকোনমি যেটা আমরা বলি, সেখানে আমাদের নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং উপকূলীয় এলাকার লোকজনের আস্থার প্রতীক হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। কারণ যে কোনো দুর্যোগের সময় নৌবাহিনী সবসময় তাদের পাশে থেকেছে, তাদের ত্রাণ তৎপরতা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। আপনি জানেন বাংলাদেশ একটা দুর্যোগ প্রবণ এলাকা এবং সমুদ্র এলাকায় প্রতি বছর নানা ধরনের ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এই ধরনের ঘটনা ঘটে থাকে এবং প্রচুর মানুষের জীবনহানি হয়। কিন্তু সম্প্রতিকালে আপনি লক্ষ্য করবেন যে আমাদের কার্যক্রম এবং লোকজনকে সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে যে 1991 সালে যে বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছিল, পরবর্তীতে এই জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ে মানুষের মৃত্যুর হার তুলনামূলকভাবে অনেক কমে গেছে। সাম্প্রতিক সময়ে আপনাদের একটা বিশেষ রোহিঙ্গাদের পুনর্বাসনের ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা বেশ আমার মনে হয় দেশ ও জাতির কাছে বেশ সমাদৃত হয়েছে। ধন্যবাদ আপনাকে এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য। আমাদের ভাষাঞ্চরে 1,00,000 রোহিঙ্গাদের জন্য বাসস্থান নির্মাণ করা হয়েছে এবং এটা
একটা বিশেষ গুরুত্বের সাথে এই কাজটি অতি দ্রুত সম্পন্ন করা হয়েছে এবং এখন এই এলাকার রোহিঙ্গাদের জন্য একটা আবাসস্থল হতে পারে এবং নিরাপদ আবাসস্থল, এবং এটা যদি আপনি ব্যক্তিগতভাবে দেখেন তাহলে মনে করবেন যে এটা একটা অন্য বাংলাদেশের একটা আর অন্য ধরনের এক শহরে পরিণত হয়েছে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যেহেতু একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা এখন শেষ করব আলোচনা অনুষ্ঠান আজকের। তার আগে আমি আপনাদের তিনজনকেই 10 সেকেন্ড করে সময় দেব, যদি আপনারা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। ব্রিগেডিয়ার মাইন। আমি প্রথমেই দর্শকদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এই 2021 সালের সশস্ত্র বাহিনী দিবস একটি মহিমান্বিত দিবস, কারণ আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি, সেই সাথে সাথে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি। এই জন্য এই দিবসের সবাইকে, দেশবাসীকে আপনার মাধ্যমে শুভেচ্ছা। আমি ধন্যবাদ জানাই এটিএন নিউজকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এবং সুযোগ দেওয়ার জন্য। এয়ার কমোডোর নিয়ামুল কবির। ধন্যবাদ। আমি দর্শকদের উদ্দেশ্যে বিমান বাহিনীর পক্ষ থেকে সারা দেশের দর্শকদের উদ্দেশ্যে সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা জানাই এবং আমরা দেশের জনগণের স্বার্থে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের উন্নয়নে সর্বদা জনগণের পাশে থাকব, সেই প্রস্তুতি নিয়েই আমরা এগিয়ে চলেছি এবং সেই অঙ্গীকারবদ্ধ আমরা সবসময়। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এবং সর্বশেষ ক্যাপ্টেন মেহেদী মাসুদ, আপনার কাছ থেকে জানতে চাইব কিছু। ধন্যবাদ। আমি দেশবাসীকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই যে বিশেষ করে উপকূলীয় এলাকায় যে সমস্ত মানুষ বসবাস করে, বাংলাদেশ নৌবাহিনী তাদের পাশে আছে সর্ব অবস্থায়, দুর্যোগে এবং নিরাপত্তা দেওয়ার জন্য, এবং ভবিষ্যতে আমরা সাধারণ মানুষের পাশে থেকে তাদের উন্নয়নে এবং অর্থনৈতিক মুক্তির কারণে যে মুক্তির কল্যাণের জন্য আমরা কাজ করে যাব এবং বাংলাদেশের উন্নতির জন্য ব্লু ইকোনমির উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ এবং নৌবাহিনী এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করতে চাই। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ সশস্ত্র বাহিনী দিবস 2021 উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠানে তিনজন সামরিক কর্মকর্তার কথা শুনলাম, আলোচনা শুনলাম এবং আশ্বস্ত হলাম যে তিন বাহিনীর সমন্বিত প্রয়াস বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে অটল প্রহরীর মতো কাজ করে যাবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।